হ্যালো, আসসালামু আলাইকুম। আপনাদের মধ্যে আবার চলে আসলাম। আমাদের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে আপনাদের আমাদের ঢাকা শহরে যারা আছে তাদেরকে প্রত্যেককে জিজ্ঞেস করবেন আপনাদের আদি বাপদাদার আদি পেশাটা কি। তারা বলবে আমাদের আদি পেশা, ম্যাক্সিমাম লোকে বলবে কৃষক। এবং আমি নিজেও বলি, আমার আব্বা বাবা মানে দাদারা বা বড় আব্বারা, তার বড় আব্বারা কৃষক ছিল। আসলে কি তাই? শুধু কৃষক ছিল? তারা কি শুধু কৃষিকাজই করতো, আর কিছু করতো না? গ্রাম্য রাজনীতি ছিল না তাদের মধ্যে? অবশ্যই ছিল। এর মূল গ্রাম্য রাজনীতির মূল একটা অংশ ছিল চর দখল। এটা বাস্তবতা। আমেরিকা যেমন গৃহযুদ্ধ হয়েছিল বৈষম্যের কারণে, বর্ণপ্রথার কারণে, এবং তারা এটাকে অস্বীকার করে না। তারা এটা স্বীকার করেই নেয়, এটা আমাদের কালচারের একটা অংশ। আমরা এখানে থেকে কোনো ভুল যদি হয়ে থাকে এটা আমাকে শিখতে হবে, তাই এটাকে মুছে ফেলা যাবে না। কোনো কিছু আপনার শহরে, আপনার দেশে যদি হয়, ওটাকে আমরা মুছতে পারবো না, মোছা উচিতও না। যেমন আমাদের গ্রাম্য কালচার যেটা ছিল, আমরা চর দখল করতো, অধিকাংশ লোকই এর সাথে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত ছিল, ইচ্ছা অনিচ্ছাকৃতভাবে। যেটা আমাদের এখনকার বর্তমান রাজনীতিতে আমরা তা দেখি। কীভাবে? একটু বিশ্লেষণ করি। কারণ চর দখল দিয়ে যদি বোঝাই, গ্রামের মানুষ খুব তাড়াতাড়ি সহজে এটা অ্যাকসেপ্ট করে নেবে। হ্যাঁ, আমাদের এই কালচারটা এরকমই ছিল। ধরেন 4-5টা গ্রাম মিলে একটা মাতব্বর ছিল, সে প্রধান উপদেষ্টা ছিল। সে খুব পাওয়ারফুল লোক ছিল এবং তার যথেষ্ট পরিমাণ অর্থ ছিল, এবং তার আরও অর্থ প্রয়োজন ছিল। আর প্রতিটা গ্রামের এক একজন করে, প্রতিটা গ্রামের এক একজন করে তাদের ছিল, উপদেষ্টা ছিল, মানে মন্ত্রী ছিল আর কি, মন্ত্রী লেভেলের লোক ছিল। তারাও যথেষ্ট ধনী ছিল, কিন্তু তারা প্রধান উপদেষ্টার কথা শুনতে বাধ্য, এবং তার টাকা পয়সার কাছে, ক্ষমতার কাছে তারা নিতান্তই নগণ্য। প্রতিটা গ্রামে কয়েকটা কয়েক বাড়িঘর ছিল। প্রত্যেকটা বাড়িঘরে পুরুষ লোক তাদের সমর্থক থাকতো। বাধ্যত ইচ্ছাকৃতভাবে, অনিচ্ছাকৃতভাবে হতো। এখন যারা বেশি ঘনিষ্ঠ ছিল তারা সরাসরি তাদের কর্মী বাহিনী ছিল, তারা প্রত্যক্ষভাবে এই গ্রাম্য এই কালচার থেকে তারা সুবিধা পেত। যারা তো পরোক্ষ ছিল, তারাই মূলত কৃষক ছিল। আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে তারা প্রত্যক্ষভাবে, তারা ওই চর দখল বা বাবদ যেই জমিটা হতো, তারাই মূলত কাজ করতো, জমিতে কাজ করতো, তারাই খাওয়া দাওয়া করতো। সরি, আমি অন্য কথা বলে গেছি। তারা প্রত্যক্ষভাবে জমিটা চাষ করতো, ওখান থেকে যে বেনিফিটটা তারা এই গ্রাম্য প্রধান তাদের মাধ্যমে মূল যে মাতব্য তার কাছে পৌঁছে যেত। আর এই চর দখল বাবদ যে ক্ষয়ক্ষতিটা হতো, মূলত কৃষকদেরই হতো। কৃষকদের আর একটা রাজনৈতিক দলের বা একজন উপদেষ্টা চায় না তার কর্মী বাহিনী কমে যাক, ও কৃষকরাই ক্ষতিগ্রস্ত হতো। কিন্তু আবার নর্মাল যে সময় চরটা দখল করার পরে যে নর্মাল যে ক্ষয়ক্ষতিটা বা যে প্রাপ্তির খাতাটা, সাধারণ কৃষকদের পরিমাণ খুবই কম ছিল। আমি আসলে বাইরে আছি, তো এই জন্য অনেক কিছু আপনাদেরকে কনসালটেন্টটা থাকতেছে না। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটটা কি এখন চেনেন? সাপোজ আওয়ামী লীগের নিয়ে বলি, জয় প্রধান উপদেষ্টা বা হাসিনা উপদেষ্টা ছিল, তাকে রাজনৈতিক দলের প্রধানই আমরা ধরি বর্তমানে। সে লুটপাট করছে, তার থেকে কম লুটপাট করছে তার মন্ত্রীরা, তার চেয়ে বেশি কম লুটপাট করছে তার জেলা পর্যায়ের নেতারা, তার চেয়ে কম লুটপাট করছে থানা লেভেলের লোকেরা, তার চেয়ে কম লুটপাট করছে ইউনিয়ন লেভেলের লোকেরা, তার চেয়ে কম লুটপাট করছে এলাকার স্থানীয় লোকেরা। এটাই বাস্তব। এখন পারস্পরিক স্বার্থ ভিত্তিতে যে দলটা গড়ে উঠছে, এই দলটা কীভাবে মাটির সাথে মিশে গেছে দেখছেন। এখন তাদের কর্মী সমর্থক খুঁজতে যান, একজনটা পাবে না, কারণ তাদের মধ্যে কোনো নৈতিকতা ছিল না। তাদের সাথে স্বার্থের সম্পর্কটা ছিল। স্বার্থ নাই, আওয়ামী লীগ নেই। স্বার্থ নাই, সেম বিএনপির কাঠামোটা দেখেন। এবং তাদের মধ্যে সবচেয়ে বড় কি, তাদের দলের মধ্যে কোনো গণতন্ত্র নাই। এখন আপনার দলের মধ্যে, গ্রামের মধ্যে আপনি মাতব্বর হবেন কি হবেন না, গ্রামের সবাই মিলে ঠিক করতে হবে, এটা তো নাই। তো একটা দুর্বল কাঠামো দল নিয়ে আওয়ামী লীগ যেমন টিকতে পারে নাই, তার চেয়েও দুর্বল কাঠামো দল হচ্ছে বিএনপি। এটা বাস্তবতা। বিএনপির সবাই সমর্থক, ঠিক আছে, কিন্তু আপনার কাঠামোগত শক্তি যদি না থাকে, নীতি নৈতিকতা যদি না থাকে, সামনে যে পরিবর্তিত রাজনৈতিক দলের প্রেক্ষাপটটা আসবে, সেখানে কি বিএনপি টিকে থাকতে পারবে? এক্সাম্পল একটা দেই, নতুন একটা দল আসলো, তারা সবাই সর্বদলের জনসাধারণ,
তারা সবাই শিক্ষিত, মেধাবী। এলাকার মধ্যে রাজনৈতিক দল নেতা যদি সিলেক্ট করতে হয় তাহলে সিলেকশনে যাবে না, ইলেকশনে যাবে। তার চেয়ে কি সেই দলটার কাছে কি বিএনপি কোনো পাত্তা পাবে? আগামী 10-15 মাস পরে বা এক বছর পরে বা 6 মাস পরে যদি নতুন কোনো দল আসে আদর্শিক ভিত্তিতে, সেখানে বিএনপির প্রস্তুতির কতটুকু? বিএনপির থানা লেভেল, জেলা পর্যায়ে এমনও নেতা আছে যারা কর পিছে দিতে পারে না, এবং তারা ম্যাক্সিমাম স্বল্প শিক্ষিত। কারণ তাদের ফোকাসটা ছিল, যেমন এখন যারা ছাত্রলীগ করছে, যুবলীগ ছাত্রলীগ করছে, তারা পড়াশোনার দিকে ফোকাস না দিয়ে পিকেটিংয়ের দিকে ফোকাস ছিল। তাদের রাজনৈতিক উদ্দেশ্য ছিল তারা রাজনীতি করে খাবে। এমনও লোক শুনছে, আপনি কি করেন, মেয়ে বিয়ে দিতে যে ওনার বাপে রাজনীতি দলের নেতা, আওয়ামী লীগের নেতা, বিএনপির নেতা, আর কোনো প্রফেশন নাই তাদের, আর কোনো প্রফেশনের যোগ্যতা নেই। এখন সামনে যদি পরিবর্তিত রাষ্ট্র কাঠামো, যদি রাজনীতির যে ফ্রেমটা চলে আসে, যদি ন্যায় নীতি ও দেশপ্রেম ভিত্তিতে যদি চলে আসে, এই পারস্পরিক স্বার্থের ভিত্তিতে যে দলটা গড়ে উঠছে, ওই দলটা কি টিকবে? আদৌ কি টিকবে? আর এই ব্যাপারে বিএনপির কত প্রস্তুতি আছে কে জানে। না, আমি খুবই নগণ্য একটা লোক, আসলে আমি বিএনপিকে পরামর্শ দেওয়ার কোনো যোগ্যতা আমার নাই, এমনকি কোনো দলকেই না, কারণ আমি কোনো রাজনীতির সাথে যুক্ত না। কিন্তু আমি একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসেবে বলতে পারি, বিএনপির এখন এই মুহূর্তে আমি যদি বিএনপির লিডার হতাম, আমি দুইটা কাজ করতাম। এক হচ্ছে আমাদের দলীয় একটা পররাষ্ট্রনীতি আছে, যেটা আমার সরকার যদি আমি গঠন করি, আমার পররাষ্ট্রনীতি হবে এইটা। ফার্স্ট, দলীয় পররাষ্ট্রনীতি উপস্থাপন করতে হবে জনগণের কাছে ফার্স্ট, এটা। আর দলের সাংগঠনিক কাঠামো অন্তত হঠাৎ করে তো একটা দল রাতারাতি চেঞ্জ করা যায় না। অন্তত থানা লেভেল পর্যন্ত যে উচ্চশিক্ষিত লোকগুলো যে থাকে, তারা যে সৎ হয়, এই ব্যবস্থাটা করতে হবে। সেটা দলের বিরুদ্ধে গেলেও করতে হবে, দলের দলের বিরুদ্ধে, মানে দলের যে নীতিগত বিরুদ্ধ, ন্যায় নীতি, কারণ এরা ন্যায় নীতি চর্চা করে নিত, তাহলেই ন্যায় নীতির বিরুদ্ধে গেলেও দলটা বেঁচে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।